রাইফা এখন খাবে, কেউ যেন ভেতরে না ঢুকে। তখন সাইদ বলল, আমরা তো কতক্ষণ ধরে অপেক্ষা করছি ওর জন্য। ওকে দেখতে পেলে আমাদের ভালো লাগতো, তাই না? মেহবিন হেসে বলল, আপনারা তো ওকে দেখে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ভাবছেন, তাই না? ওর জন্য কনসার্ন আমাকে দেখাতে আসবেন না। আপনাদের সবাইকে চেনা শেষ আমার। বলেই মেহবিন চলে গেল। কিছুক্ষণ পর 2টা কাপ নুডলস নিয়ে ফিরে গেল। রাইফার ওটা খাওয়া শেষ হলে মেহবিন একটা ওকে দিল, একটা সে নিল একটা। রাইফা বলল, অনেক দিন পর শান্তি মতো নিজের পছন্দের নুডলস খেলাম, শুক্রিয়া মিহু। তোর মরার এত তারা এখন মরলে কি এই নুডলস খেতে পেতি? সত্যি কথাই বলেছিস তুই, সত্যি সত্যি মরলে মিস করতাম এটা। বলেই রাইফা হাসলো। মেহবিন কিচ্ছু বলল না। বাইরে এসে সবাইকে দেখা করতে সবাই এক এক করেই দেখা করলো। তখন রিপোর্ট এলো। মেহবিন রিপোর্টটা খুলিয়ে দেখতেই ওর মাথা ঘুরে গেল। তখন সবাই ওখানেই ছিল। রিপোর্ট এসেছে শুনে শেখ শাহনওয়াজ, শেখ আমজাদ আর সাইদ মেহবিনের দিকে গেল। মেহবিন রাইফার কেবিনের বাইরে বসেছিল বেঞ্চে আর চিন্তিত অবস্থায় রিপোর্ট দেখছিল। ওর চেহারা দেখে শেখ শাহনওয়াজ বললেন, কি আছে রিপোর্টে? মেহবিন শান্ত স্বরেই বলল, রায়ের ব্রেন টিউমার, যা এখন সময়ের সাথে সাথে বেশ বড় আকার ধারণ করেছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর অপারেশনটাও বেশ রিস্কি। তাছাড়া এইটুকু বলেই মেহবিন থামল। শেখ আমজাদ বললেন, তাছাড়া কি? রাইফার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর একটা ড্যামেজের পথে। খুব তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে। আর দুটো অপারেশনই জরুরি, কিন্তু ওর শরীর দুটোর ধকল সহ্য করতে পারবে কি না এটা নিয়ে যথেষ্ট ভয় আছে। কিন্তু ওকে দেখে এতটা অসুস্থ মনে হচ্ছিল না, ওকে দেখে সুস্থ স্বাভাবিক লাগছিল। সব শুনেই রাইফার মা বাবা কেঁদেই উঠল। সবারই খারাপ লাগছে। মেহবিন সাইদের দিকে তাকালো, তার কোনো ভ্রুক্ষেপ নেই। মেহবিন বলল, ওর এখন বেস্ট ট্রিটমেন্টের প্রয়োজন। তখন সাইদ বলল, রাইফাকে এখানে রাখা ঠিক হবে না। ওকে এখনই আমাদের হাসপাতালে বেস্ট কেবিনে শিফট করতে হবে। আর হ্যাঁ, ওখানে গিয়ে আমরা আবারও ওর টেস্ট করাবো, তারপর শিওর হয়ে চিকিৎসা নেব। আপনারা ভাবলেন কি করে আমি রাইফার ট্রিটমেন্টের ব্যবস্থা আপনাদের উপর ছেড়ে দিব? কথাটা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। সাইদ বলল, তো তুমি করবে? তুমি এই সরকারি হাসপাতালে থেকে কি করবে? তাছাড়া কয় টাকা আছে তোমার? আমাদের হাসপাতাল নামকরা হাসপাতাল, ওখানে ট্রিটমেন্টও বেস্ট। তাছাড়া বেস্ট ডাক্তারদের সাথে কনফার্ম করে রাইচার চিকিৎসা করতে হবে। আমি ওর জন্য বেস্ট ডক্টর আনবো, রাইফা ভালো হয়ে যাবে। মেহবিন কিচ্ছু বলবে তার আগেই মেহবিনের ফোন এলো। ও ফোন কানে নিতেই ওপাশ থেকে বলল, কি দেওয়া হয়নি? কি কেমিক্যাল? লোকটা কেমিক্যাল এর নাম বলতেই মেহবিনের মাথায় আগুন জ্বলে উঠল। আর লোকটা এটাও বলল, বেশ কয়েকবার এই কেমিক্যাল রাইফার শরীরে দেওয়া হয়েছে। শুনেই মেহবিন দেয়ালে একটা ঘুষি মেরে বলল, আমার আগেই বোঝা উচিত ছিল কিছু একটা তো চোখের আড়াল হচ্ছে। বলেই মেহবিন ফোন রেখে দিল। ওর শরীরে রাগে জ্বলছে আর ওর মনে হচ্ছে শেখ পরিবারকে মেরে ফেলতে। রায়ের শরীরে এমন কেমিক্যাল পাওয়া গেছে যা কিডনি ড্যামেজ করে ফেলে, আর এই কেমিক্যালের জন্য ওর একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাড়াতাড়ি কিছু না করলে আরেকটাও হয়ে যাবে। মেহবিন সাইদের দিকেই তাকালো। মেহবিন বড় বড় শ্বাস নিল। তখন শেখ শাহনওয়াজ বললেন, কি হয়েছে? আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? মেহবিন শান্ত স্বরেই বলল, কিছু না, আপনাদের তো রাইফাকে দেখা হয়ে গেছে, এখন বাড়ি চলে যান। তখন শেখ আমজাদ বলল, আমরা রাইফাকে নিয়ে যাব এখান থেকে, এই সরকারি হাসপাতালে রাখবো না। রাইফার জন্য এক একটা মুহূর্ত খুব দামি। শরীরের যে কন্ডিশন, কোনো ভালো স্পেশালিস্ট দিয়ে ওর অপারেশন করাতে হবে। আমার পরিচিত ভালো ডক্টর আছে, আমি তাদের সাথে কথা বলছি। আমাদের হাসপাতালে নিয়ে ওর বেটার ট্রিটমেন্ট দিতে হবে, যা আপনার ভরসায় আমি ফেলে রাখবো না। আপনি আর কয় টাকা রোজগার করেন? আমাদের মতো ভালো ডাক্তার আর ট্রিটমেন্ট তো দূরে থাক, আপনি তো ভালো হাসপাতালে ওর অ্যাডমিটও করাতে পারবেন না। তাছাড়া কিডনিও তো লাগবে, সেটা দেবে কে? আপনি? ব্রেন টিউমারের জন্য বেস্ট ডাক্তার লাগবে। আপনার মতো নগণ্য সরকারি হাসপাতালের ডাক্তার বেস্ট ডাক্তারের সাথে পরিচয় আছে? আর থাকলেও ওনার ফিস দিতে পারবে তুমি? আমরা ওকে বাইরের দেশে পাঠাবো চিকিৎসার জন্য। আমরা ওর পরিবার আর আপনি ওর বেস্ট ফ্রেন্ড, হয়তো আগে ছিলে,
এখন দেখে মনে হয় নও। আমরা তোমার ভরসায় ওকে ফেলে রাখবো না। তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। তাছাড়া যার কোনো ফ্যামিলি নেই সে ফ্যামিলির মানে বুঝবে না। শেখ আমজাদের এমন কথায় মেহবিন শান্তভাবেই তার দিকেই তাকালো। তারপর শেখ শাহনওয়াজ এর দিকে, তারপর মুখরের পরিবারের দিকে। তারা সবাই ওর দিকে অসহায় চোখেই তাকালো। মেহবিন মুচকি হেসে বলল, আমার বুঝতে হবে না এইসব ফ্যামিলির মানে, আর বাকিটা না হয় আমার হাতেই ছেড়ে দিই। আপনারা যত যাই বলুন না কেন, আমি আপনাদের হাতে রায়কে তুলে দিব না। বলেই ফোন বের করে মেহবিন রায়ের মালিকের নাম্বারে কল করলো। ওপাশ থেকে রায় ফোন ধরেই বলল, কাল বাংলাদেশ সময় 2টোর আগে তোকে আমার এখানে দেখতে চাই। আর হ্যাঁ, তোকে মেল পাঠাচ্ছি একজনের, সেটা দেখে অপারেশনের জন্য প্রস্তুতি নিবি। মানে তুই থাকতে আমি? আমার হাতের অবস্থা ভালো নয়, আর আমি রায়ের ব্যাপারে কোনো রিস্ক নিতে রাজি নই। রাখছি, কাল দেখা হচ্ছে। বলেই মেহবিন ফোন কেটে দিল। তারপর আরেকজনকে আরেকটা কল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণ পর আবার দিল। এখন ফোনটা রিসিভ হলো। ও ইংলিশে বলল, হ্যালো ডক্টর ইয়ালানো ফার্নান্ডেজ, আমি ডক্টর মেহবিন মুস্কান। আপনার একটা সাহায্য লাগবে। একটা পেশেন্ট, তার ব্রেন টিউমার হয়েছে এবং বড় আকার ধারণ করেছে। ব্যাপারটা খুব রিস্কি। আপনি যদি তার অপারেশনটা করতেন, আমি ওখানে তাকে পাঠাবো। আমি ডিটেলস পাঠাচ্ছি আপনাকে। তিনি জানালো সে পারবে। মেহবিন বলল সে 20 দিনের মধ্যে তাকে পাঠাবে। তিনি যেন তার অবস্থা দেখে অপারেশনটা করে। কথা বলা শেষ করেই মেহবিন শেখ আমজাদের দিকে তাকিয়ে বলল, শেখ আমজাদ, 2টো বেস্ট ডক্টর রেডি। রাই মালিককে তো চেনেন, আর ডক্টর ইলিয়ানা ফার্নান্ডেজ কেউ চেনার কথা। এমন কোনো রেপুটেড ডক্টর নেই যে ইলিয়ানা ফার্নান্ডেজকে চেনে না। এবং অপারেশনের ডেট প্রায়ও রেডি হয়ে গেছে সব দেখা। এখন আপনারা যে যার মতো বাড়ি যেতে পারেন। সবাই সব দেখে অবাক হয়ে গেল। কে কি বলবে? মুখরের পরিবারও কম অবাক হয়নি। শুধু অবাক হয়নি মুখর আর শেখ শাহনওয়াজ। তখন সাইদ বলল, সব বুঝলাম, কিন্তু কিডনি কিডনি পাবে কোথায়? আর টাকা, এতগুলো টাকা কি উড়ে আনবে নাকি? টাকার ব্যাপারটা না হয় আমার উপরে ছেড়ে দিন, আর কিডনি সে আমি ঠিক ম্যানেজ করে নেব। আর যদি না পারি তাহলে নিশাচরকে ফোন করব কিডনির জন্য। বলেই মেহবিন হেসে ওখান থেকে চলে এলো। একবার রায়কে দেখলো ও ঘুমাচ্ছে। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। সেই বাড়ির সকলেই চলে গেল। মেহবিন কাউকেই কিডনির কথা বলে রাইফার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 5 মিনিট পর ফোনে একটা ফোন এলো। মেহবিন ফোন উঠালো। ও কিছু বলবে তার আগেই ওপাশ থেকে আওয়াজ আসলো, শুনলাম তুমি তোমার বান্ধবীর জন্য নাকি আমার কাছে কল করবে। তুমি বোধহয় ব্যস্ত আছো খুব, তাই ভাবলাম আমিই করি। মেহবিন হেসে বলল, ভালো করেছেন কল দিয়ে। কি করব বলুন? এত কিছু কি আর একসাথে করা যায়? আমার কাজকে বেআইনি, অবৈধ বলো, আবার অন্যায়ও বলো। দেখলে তো এই কাজ মানুষের কত সাহায্যে আসে। এখন তুমি এমার্জেন্সি কিডনি কোথায় পাবে, সেই আমার দ্বারস্থ হতে হলো। তো বলো তোমার বান্ধবীর কী রকম কিডনি লাগবে, ডিটেইলস বলো, আমি পাঠিয়ে দেব। সমস্যা নেই, আমি টাকা নেব না। শুধু একটা কথা দেবে, তুমি আমার দূরে থাকবে। মেহবিন হাসি মুখেই বলল, সেদিন আমার সাথে কথা বললেন, তবুও আপনার এত ভয় আমাকে নিয়ে? বাহ, বেশ লাগলো তো। তবে আপনাকে কে বললো আমি অবৈধ অন্যায়ভাবে নেওয়া কিডনি আমার বান্ধবীর শরীরে ঢোকাবো? মানে আমি তখন এমনি বলেছিলাম যে নিশাচরকে ফোন করব। তার মানে এই নয় সত্যি সত্যি আপনাকে কল করে বলবো কিডনির জন্য। আমার কিডনি রেডি, কালকেই এসে পড়বে। তবে আপনাকে ধন্যবাদ। বলেই মেহবিন ফোন রেখে দিল। ফোনের দিকে তাকাতেই ওর মুখে হাসি ফুটে উঠল। ও কাউকে ফোন করে বলল, নাম্বারটা ঠিকুজি গোষ্ঠী সব আমার চাই। বলেই ফোন রেখে হেসে বলল, আপনাকে এতটা বোকা ভাবিনি আমি নিশাচর। আপনার নাম বলতেই আপনি খুশি মনে আমাকে কোন নন ট্র্যাকার প্রাইভেট নাম্বার ছাড়াই আমাকে ফোন করবেন আমি ভাবতেও পারিনি। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। আমি তো ইচ্ছে করেই আপনার নাম নিয়েছিলাম। মেহবিন রাইফার দিকে তাকাতেই দেখলো ও অদ্ভুতভাবে ওর দিকেই তাকিয়ে আছে। ওকে দেখেই মেহবিন বলল, তুই ঘুমাসনি? রাইফা বলল, ঘুমিয়েছিলাম, কিন্তু হুট করে ঘুম ভেঙে গেল। তোর দিকে তাকাতে একটা অদ্ভুত ইচ্ছে হচ্ছে। কি ইচ্ছে? আর চাঁদ উঠেছে, তাই না? মেহবিন জানালা দিয়ে উকি দিয়ে বলল, উঠেছে। তোর কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করতে ইচ্ছে করছে খুব। কে জানে হয়তো আর কোনোদিন এই সুযোগটা পাবো কি না। মেহবিন ওর দিকে তাকালো আর বলল,
কেন পারবি না? এখনো অনেকটা সময় বাকি আছে তোর। কেন মিথ্যা বলছিস বল তো? আচ্ছা যাই হোক, এখন পুরনো কথা বাদ। এখন তুই বল আমার ইচ্ছেটা পূরণ করবি কি না। মেহবিন বুঝতে পারলো ও একটু ভালো থাকতে চাইছে, তাই কিচ্ছু বলল না। ও এগিয়ে গিয়ে আয়তুল কুরসি আর 3 কুল পাঠ করে ফু দিল, নিজেও পড়লো নিজের জন্য। তারপর বলল, হাঁটতে পারবি? না হাঁটতে পারলে কি তুই কোলে নিবি? তখন তো ঠিকই এনেছিলি। আচ্ছা আমায় বল, তুই এত শক্তি পাস কোথায় বল তো? যদিও আমি মোটা না, তবুও একটা ব্যাপার আছে তো। মেহবিন কিচ্ছু বলল না, হেসে ওর হাতের ক্যানেলা থেকে স্যানাইন এর পাইপটা খুলে ফেললো। তারপর ওকে কোলে নিল, হাঁটা ধরলো লিফটে দিয়ে সোজা ছাদেই চলে গেল। যদিও সবার যাওয়ার অনুমতি নেই, তবে মেহবিনের আছে। রাত 10টা, বেশ মানুষের আনাগোনা এখনও আছে। একজন মেয়ে আরেকজন মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে দেখে সবাই ওদের দিকেই তাকিয়েছিল। তাতে মেহবিনের কি, সে তার কাজ ঠিকই করলো। ছাদে দুটো বেঞ্চ রাখা, উঠে তার একটাতে রায়কে বসিয়ে দিল, সাথে নিজেও বসলো মেহবিন। একটু হাঁপিয়ে গেছে, ও বড় বড় করে শ্বাস নিল। তারপর বলল, নিন, এবার মাথাটা রেখে চন্দ্রবিলাস করুন ম্যাডাম। চাঁদটা যে আপনার দেখারই অপেক্ষায় ছিল আজ। রাইফা মুচকি হেসে মেহবিনের দিকে তাকালো। রাইফা মাথা রাখলো, তারপর একটু চাঁদের দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, এই চাঁদটাও কি অদ্ভুত মেহু। প্রথম প্রথম দেখতে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকলে জীবনে কিছু স্মৃতি মনে করিয়ে অসহায় করে দেয়। মনে করিয়ে দেয় তার একাকিত্বতা। কিছু কিছু জিনিসের একাকিত্বই তার সৌন্দর্য। আমাদের বিচ্ছেদের কারণ কি মেহু? মেহবিন রাইফার দিকে তাকালো। রাইফা নিজেও সোজা হয়ে বসে মেহবিনের দিকে তাকালো। মেহবিন মুচকি হাসলো আর বলল, সেটা তো আমার থেকে ভালো তুই জানিস। তোকে বিশ্বাস না করে সেদিন সাগরিকাকে সঙ্গ দেওয়াই হয়তো কারণটা। মেহবিন হাসলো আর বলল, আচ্ছা সেসব তো পরের কথা, আর আগের কথাগুলো বল। তোকে সাগরিকার রায় ডাকা, ওর সাথে বেশি সময় কাটানো, ওর সাথে বাড়ি ফেরা, আমাকে একটাও ফোন না করা, ওগুলো কি ছিল রাই? সেগুলো করাই আমার ভুল ছিল। ওকে রাই বলাতে কিছু বলিনি। ও মায়ের সামনে একদিন বলেছিল আমরা তো বন্ধু, তাহলে ও তো রাই বলে ডাকতেই পারে। মা বলেছিল কেন নয়, তাই কিছু বলিনি। তবে ওর সাথে কথা বলা ও নিজেই কথা দিয়ে ব্যস্ত রাখতো, আর বাড়িতেও তেমনই সবসময় চিপকে থাকতো। আমি সৌজন্যতার খাতিরে কিছুই করতে পারতাম না। ভুল বলি রাই, একটা মানুষ 24 ঘন্টা ব্যস্ত থাকে না। তখন ওর নতুন নতুন জিনিস তোকে মুগ্ধ করতো, তোকে মাঝে মাঝে গিফট করতো, এটা তোর ভালো লাগতো। ওর প্রতি তোর সফট কর্নার তৈরি হয়েছিল। সব থেকে বড় কথা, কিছু সময়ের জন্য হলেও আমার থেকে ওর সঙ্গ তোর ভালো লাগতো, তাই তুই ওর সাথে থাকতি। আমি তোকে ভালোভাবেই চিনি রাই, আমাকে দয়া করে কোনো এক্সকিউজ দিস না। সব শুনে রায়ের চোখ ছলছল করে উঠল। এই মেয়েটা এখনো ওকে ভালো মতো চেনে। আমি তোকে বিশ্বাস করি মেহু। মেহবিন কিচ্ছু বলল না, শুধু হাসলো। তা দেখে রাইফা বলল, তুই ভাবছিস অবিশ্বাসের জন্য বিচ্ছেদ হয়েছে, কিন্তু আমার কাছে তা অভিমানের জন্য। সেদিন সেসব কথা শুনে অনেক রাগ হয়েছিল, কিন্তু আমি পুরোপুরি তোকে অবিশ্বাস করিনি। আমি মনে মনে কতবার ধোঁকাবাজ বলার জন্য মাফ চেয়েছি তুই ভাবতেও পারবি না। আমি মনে মনে শুধু বলতাম, প্লিজ মেহু তুই একবার আমার সাথে কথা বল, একবার আমার কাছে আয়, আমি তোকে আবার আমার বন্ধু করে নেব। কিন্তু তুই করলি না। আমার অভিমানের পাহাড় বাড়তে লাগলো। আমি মনে মনে ভাবতে লাগলাম সত্যিই তুই করেছিস, না হলে এতদিনে তুই আমার কাছে ফিরে আসতি। নিজের কাছে প্রতিজ্ঞা করলাম তুই না আসলে আমিও যাব না। তবে তুই একবার এসে সব বললে আমি আবার তোর কাছে চলে যাব। সেই জন্যই তোকে ইগনোর করিয়ে দেখিয়ে দেখিয়ে সাগরিকার সাথে কথা বলতাম সেই ঘটনার পর, যাতে তুই রেগে গিয়ে সব প্রমাণ করে দিস। কিন্তু সেসব কিছুই করলি না। তবুও আমি অপেক্ষায় ছিলাম তুই আয় আর সব কিছু মিথ্যা প্রমাণ করে দে। আমি ভুলে গিয়েছিলাম আমার বন্ধুর ব্যক্তিত্বকে। সে কাউকে মানাবে না। যারা তার জীবনে থাকবে তাকে বিশ্বাস ভরসা করেই থাকবে। যে কাউকে ফেরাবে না, মানাবে না। আর আমি এটাও জানতাম আমি যদি তোর কাছে যাই তাহলে তুই আমায় আগলে নিবি। আর এখানেই সব থেকে বড় ভুল করে বসি, অভিমান তোর কাছে না গিয়ে আমি তোর থেকে দূরে সরে গেলাম। মেহবিন মুচকি হেসে বলল, এই একটা কারণেই তুই আজ এখানে।
যদি সত্যি সত্যি আমায় অবিশ্বাস করতি তাহলে তুই এখানে তো দূর, মরে যাওয়ার আগেও আমার দেখাটাও পেতি না। আমি তো তোর চোখ দেখেই বুঝতে পারতাম তুই কি চাইছিস। তবে এবার আমার অভিমান ছিল তোর ওপর যে তুই আমার জন্য সবার সামনে বলতে পারলি না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে চিনি। তোদের ঠুনকো কাওয়ার কথায় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অবিশ্বাস করি না। আমার অভিমানে আর একটু ঘি ঢেলে তুই আমার জন্য আনা ফুল চকলেট ওকে দিলি। তবে থেকেই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করি আমি নিজ থেকে তোকে মানব না। আমিও ভাবতাম আর মনে মনে বলতাম, ফিরে আয় রাই, আমার গলা জড়িয়ে ধরে একবার বল আমি তোকে বিশ্বাস করি। সেদিন যা ছিল সব ভুল ছিল। যদি তুই একবার বলতি আমি তোকে আগলে নিতাম, কিন্তু তুই বললি না। আমি ভেবেছিলাম এবার আমি নয়, সব তুই বের করবি, কিন্তু তুই তো কিছুই করলি না। সব সময়ের জন্য আমার জন্যই অপেক্ষা করেছিলি। রাইফা হেসে বলল, তুই আমার জন্য পথ চেয়েছিলি আর আমি তোর, যার জন্য আমাদের এই বিচ্ছেদ। মেহবিন মুচকি হেসে বলল, এটাই আজকালকার বড় একটা সমস্যা। আমরা ভাবি আমরা কেন এগিয়ে যাব, আমাদের ইগো হার্ট হবে। অপরজন আসুক, তাহলেই আমরা সম্পর্ক ঠিক করে নেব। ঠিক এই কারণেই দুজন দুজনের দিক থেকে এগোয় না, যার দরুন এই বিচ্ছেদ। যদি একজন এগোতো তাহলে কিন্তু সম্পর্কটা থেকে যেত। কিন্তু মিসেস রাইফা আপনুর, আপনি আপনার এই অভিমানের আর অপেক্ষার দরুন তৃতীয় ব্যক্তিকে জিতিয়ে দিয়েছেন। মাফ করে দে মেহু, লাস্ট পরীক্ষার দিন তুই চলে যাওয়ার পর আমি দুঃখী মনে বাড়ি ফিরি। বিকেলে ছাদে উঠে দেখি সাগরিকা আর একটা ছেলে আমাদের নিয়ে কথা বলছে। আমাদের ভেঙে দিতে সক্ষম হয়েছে। সেদিনের সেই চিঠি সেই ছেলেটা লিখেছিল। আর লাস্ট ক্লাসের দিন যারা সাগরিকার সাথে তোর নামে বলেছিল তাদের ওরা 500 টাকা করে এক একজনকে দিয়ে বলিয়েছিল, যাতে আমি তোকে অবিশ্বাস করি আর আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে যায়। সব কিছু শুনে আমার পায়ের নিচে মাটি চলে যায়। আমি যার জন্য তোকে দায়ী করতাম সেটা ছিল ওরা। আমি সব অভিমান ভুলে দৌড়ে নিচে এসে মায়ের কাছে বলে তোদের বাড়ি গেলাম। গিয়ে দেখি তালা, তোরা নেই, চলে গেছিস। তুই জানিস না মেহু, সেদিন চিৎকার করে আমি কেঁদেছিলাম তোর বাড়ির সামনে। আমি আমার একটু অভিমানের দরুন তোকে হারিয়ে ফেললাম। নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। এরপর আমি আর কাউকে বন্ধু বানাইনি মেহু। আমার জীবনে তুই ছাড়া আর কোনো বন্ধু নেই মেহু। রায়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেহবিন তা মুছে দিল। তারপর মুচকি হেসে বলল, তারপর তারপর কি হয়েছিল? সাগরিকার কিছু কি হয়েছিল? বাড়ি গিয়ে দেখি আঙ্কেল ইচ্ছে মতো সাগরিকাকে পেটাচ্ছে। সাগরিকা চিৎকার করছে আর কাঁদছে। আমি তো থম মেরে দাঁড়িয়ে রইলাম। আমি নিজেই নিয়ত করেছিলাম 2 থাপ্পড় হলে ওকে মারবো। পরে জানতে পারলাম ও একটা ছেলের সাথে লিপকিস করছিল, আর সেটা কেউ ছবি তুলে ওর বাবাকে পাঠিয়েছে, এর জন্যই পেটাচ্ছে। বাড়ির মান সম্মান ভুলে এসব করেছে দেখে। সেটা আবার মুহূর্তেই পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে। সবাই ছি ছি করছিল। শেষে বাধ্য হয়ে পরের দিন ওরা এলাকা ছাড়লো। মেহবিন এবার একটু জোরেই হাসলো আর বলল, বাহ, খেয়া সিন হে। ইস, মিস্টার আলম সেদিন বাসা না চেঞ্জ করলে এই দৃশ্যটা দেখতে পেতাম। এক মিনিট, তুই বললি সাগরিকার কি হয়েছিল? তার মানে তুই? মেহবিন হেসে মাথা নাড়িয়ে বলল, আমাদের বন্ধুত্ব ভেঙে দিলে আর আমি ওকে ছাড়বো নাকি? আমাকে তো ভালো করেই চিনিস। আমার সাথে কেউ অন্যায় করলে আমি অবশ্য তাকেই শাস্তি দিই। এবার রাইফাও হাসলো। একটু পর বলল, আচ্ছা, এইসবে সাগরিকার কি স্বার্থ ছিল? ও কিসের জন্য আমাদের এত সুন্দর সম্পর্কটা নষ্ট করলো? তোদের এলাকার এক নামধারী নেতার ছেলে শফিক, কে মনে আছে রাই? যে ছেলেটা তোকে নিয়ে বাজে মন্তব্য করেছিল আর অসভ্যতা করেছিল বলে আমি মেরে ওর বাবার কাছে বেঁচে দিয়েছিলাম। মনে আছে তো। এই সবের সাথে এটার কি সম্পর্ক? সেই ছেলেটাকে সাগরিকা পছন্দ করতো। ওয়াক্থু, ওই মেয়ের এরকম থার্ড ক্লাস পোলাপাইন পছন্দ? রায়ের কথাই মেহবিন হাসলো আর বলল, যে যেরকম তার চয়েস তো সেরকমই হবে। সেই ছেলেটাকে ও জানায় ওর মনের কথা। পরে সেই ছেলেটা আমাদের ফ্রেন্ডশিপ ভাঙার কথা বলে। যদি ভাঙতে পারে তবেই ও রাজি হবে। আমি না থাকলে তুই কিছুই না। তাই আমাদের ফ্রেন্ডশিপ ভাঙার জন্য ওকে পাঠায়। কিন্তু মেয়েটা ছেলেটার জন্য এতটাই পাগল যে এই কাজটাও করে ফেলে। সেদিন আমাদের ফ্রেন্ডশিপ ভাঙলো, সেদিন ছেলেটা খুশি মনে ওর সাথে রিলেশনে জড়িয়েছে। এমনকি রাইফা ওর দিকেই ভ্রু কুচকিয়ে তাকালো। তা দেখিয়েও বলল, না, কিছু না।
এই কি তারপর বল। না, ওসব বড় মানুষের কথা তোর শোনা লাগবে না। রাইফা ছোট ছোট করে ওর দিকে তাকায় আর বলে, তুই বলবি? তাদের অষ্টদয়ের মিলনায়তন হয়েছিল। আস্তাক ফিরুল্লাহ, এটা কি কইলি তুই? ধুর ধুর, ওই রকম একটা মাইয়ার লগে আমি আসিলাম, তোরে দেখাইয়া দেখাইয়া আবার হাতও ধরছি। আল্লাহ মাফ করো, একে তো হারাম রিলেশনশিপ, তারপর আবার কঠিন জানা। আল্লাহ এর থেকে সবাইকে রহম করুন। সাগরিকা 1 বছর আগে মারা গেছে রাই। হুট করেই এমন কথায় রাই থমকে গেল আর বলল, কি? কিভাবে? আর তুই জানলি কিভাবে? আমি আগে যে হাসপাতালে ছিলাম সেই হাসপাতালে ভর্তি ছিল, ব্লাড ক্যান্সার হয়েছিল। আমাকে দেখে চিনতে পেরে আমার কাছে সব কিছুর জন্য মাপ চায়। শেষে এটাও বলেছিল ওর পাপের জন্য নাকি ওর এই অবস্থা। আমি আর কিছু বলিনি। সব শুনিয়ে রায় একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই তার প্রমাণ। তুই ভালো নেই কেন রাই? আমি সব কিছু শুনতে চাই। আমি এও জানি তুই অনেক কিছুই জানিস। রাই আকাশের দিকে তাকিয়ে বলল। রাইফা মেহবিনের কাঁধে মাথা রাখলো, তারপর হাত জড়িয়ে ধরলো, তারপর বলতেই শুরু করলো, পড়াশোনা শেষ, বাবা বিয়ের কথা ভাবছিল, তখন সেই পরিবার থেকে আমার জন্য প্রপোজাল যায়। এত ভালো পরিবার, ডাক্তার ছেলে দেখে সবাই রাজি হয়ে যায়। আমিও সাইদের সাথে কথা বলে মনে হয় ভালোই, তবু কোথাও একটা কিন্তু রয়ে যায়। আমি ওকে পুরোপুরিভাবে ভরসা করে বিয়ে করতে পারছিলাম না, কিন্তু মা বাবা রাজি বিধায় আমি কিছু বলিনি। আমিও রাজি হয়ে যাই, সব কিছু ঠিকঠাক, বিয়েটাও হয়ে গেল। আমি নিজেকে মানালাম। বাসর ঘরে ঢুকে আমি দেখলাম সেইখানে নূপুর বসে আছে। ডক্টর নূপুর? ডক্টর নূপুর। সে আমায় জানালো ওরা সাইদের রিলেশন আছে। কিছুক্ষণ পর সাইদও ঢুকলো। ওকে দেখে বোঝা গেল ও নূপুরকে আশা করেনি। ওর দিকে তাকিয়ে সাইদও ওদের ব্যাপারে জানালো। পরে আমি ওদের জিজ্ঞেস করলাম, তাহলে বিয়েটা করলো কেন? সে জানালো বাবা কাকার উপরে নাকি বলতে পারেনি। দুজনে মিলে আমায় শাসাচ্ছিল আমি যেন কাউকে কিছু না বলি। আমি কি বলবো? আমার ভেতর থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। তখন সাইদ আমাকে বলল আমি যেন ওর উপর কোনো আশা না রাখি, আর কাউকে যদি কিছু বলি তাহলে নাকি বাবার ব্যবসা ডুবিয়ে দেবে। একটা ভিডিও দেখালো যেখানে আমার বাবার সব ডকুমেন্টের ফাইল, আর বলল আমার পরিবারকে শেষ করে ফেলবে। আমি ভয় পেয়ে যাই। আমি বলি কিছু বলবো না। তখন নূপুর ওকে জড়িয়ে ধরে আবার ছেড়ে বেরিয়ে গেল। বুঝিয়ে দিয়ে গেল এই মানুষটি আমার। এসব দেখে আমার একটু সহ্য হচ্ছিল না। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম, তবে মুখে কাপড় দিয়ে যাতে আওয়াজ বাইরে না যায়। মেহবিন নিজের কাঁধে তরল কিছু অনুভব করলো। ও বুঝতে পারলো রাইফা কাঁদছে। ও এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আবার রাইফা বলল, ঘণ্টাখানেক কান্না করে বের হলাম। আমি কোনো দিকে না তাকিয়ে জামা কাপড় নিয়ে ফ্রেশ হলাম। তারপর সোফায় ঘুমিয়ে পড়লাম, আর সাইদ এলোমেলোভাবে বিছানায় ঘুমিয়েছিল। তার দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করলো সে আমার সাথে এমন কেন করলো। পরের দিন জানতে পারলাম বিদেশে যেতে হবে সাইদের ডক্টর রিলেটেড কাজের জন্য। ও বলল চুপচাপ মেনে নিতে। এদিকে নূপুর ওকে যেতে দিতে চাইল না। ও বুঝিয়ে সুজিয়ে আমাকে নিয়ে বিদেশে গেল। প্রথম প্রথম ভালো ব্যবহারই করছিল। আমি বললাম বিয়ে যেহেতু হয়েছে মানিয়ে নিতে। কিছু ইসলামিক পরকীয়া বিষয়েও বললাম। ও বলল ও নাকি নূপুরকে ধোকা দিতে পারবে না, যতই হারাম রিলেশনশিপ হোক। ওনার ভালোবাসা দেখে আমিও মুগ্ধ হতে লাগলাম। তবে ওই যে হারাম ইজ হারাম, এই জন্য বিভিন্নভাবে বোঝাতে লাগলাম, কিন্তু কাজ হলো না। আমিও হাল ছেড়ে দিলাম। এইভাবেই 1 মাস পার হয়ে গেল। আমি এক ঘরে ঘুমাতাম, ও এক ঘরে। রোজ নিয়ম করে নূপুরের সাথে কথা বলতো, নূপুরই ফোন দিত মূলত। একদিন খাবার খাওয়ার পর বুঝতে পারলাম আমার শরীর ভার ছেড়ে দিচ্ছে। আমি কোনো রকমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি আমি এলোমেলো, আর সাইদ আমার পাশে। আর এটা সাইদের ঘর, যা ঘরটা রাতেই ঘটে গেছে। সকালে উঠে সাইদ এমন একটা ভান করলো আমি গিয়েছি ওর রুমে, কিন্তু আমার মনে ছিল আমি আমার রুমেই শুয়েছিলাম।
আমাকে নানা কথা বলতে লাগলো, আমি নাকি ওর কাছে গিয়েছি, ও পুরুষ মানুষ, ঘুমের ঘোরে নূপুরকে ভেবে এসব করে ফেলেছে, মানে আমারই দোষ। নিজের ওপরেই সেদিন নিজের ঘৃণা লাগছিল। এভাবে 4-5 দিন গেল, আমি ওর মুখোমুখি হলাম না। সেই দিন রাতে সাইদি ডাকে, যা হওয়ার হয়ে গেছে। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, বৈধতা আছে, নিজেকে ছোট ভাবার কারণ নেই, আরও কত কিছু। আমি কিছুই বলিনি। একসাথে খাবার খেতে বললে আমিও খেলাম, কিন্তু খাবার খেয়ে উঠতেই দেখি আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। গলা শুকিয়ে আসছে, হাত পা অদ্ভুতভাবে কাঁপছে। তখন সাইদ এসে আমাকে কোলে নিয়ে বলল, সেদিন তুমি অজ্ঞান অবস্থায় অনেক আনন্দ লেগেছিল। ভাবলাম অজ্ঞান অবস্থাতেই এত আনন্দ, তাহলে সজ্ঞানে থাকলে না জানি কি পেতাম। বলেই বিছানায় ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর আমি কিছুই করতে পারলাম না। সেদিন কতটা অসহায় ছিলাম তোকে বোঝাতে পারবো না মেহু। রাইফা জোরেই কেঁদে উঠল। মেহবিন রায়কে শক্ত করে জড়িয়ে ধরল। রাইফা বলল, কি ভাগ্য আমার, নিজের স্বামীর কাছে ধর্ষিত হলাম আমি মেহু, কারণ ওইটাই তো আমার সম্মতি ছিল না। আমাকে ওষুধ খাইয়ে জোর করেই করেছে, তাহলে তো ওটা ধর্ষণই বলে, তাই না? মেহবিনের রাগে মাথা ফেটেই যাচ্ছে। ইচ্ছে করছে ওই সাইডকে শেষ করে ফেলতে। ও মনে মনে কিছু একটা ভেবেও ফেলল। তখন রাইফা বলল, এইভাবেও কতবার জোর করে শাসিয়ে আমাকে ধর্ষণ করেছে তার হিসেব নেই। তখন তো আরেকটা ভয় ছিল, ও নিজের বইয়ের ভিডিও বানিয়েছিল। আমি মুখ খুললেই নাকি ও ওগুলো ভাইরাল করে দেবে, আর নূপুরকে তো জানতেই দেওয়া যাবে না। ও আমাকে বিদেশে থাকতে কি কি যেন ওষুধ খাওয়াতো জোর করে, যার জন্য বাচ্চাও হবে না। আবার কয়েকবার শরীরে কিসের ইনজেকশন পুশ করতো। আমি বুঝতেই পারতাম না ওর আমার সাথে ঠিক কী করতে চাইছে। বিদেশে ওই 6 মাসে নূপুরও গিয়েছিল 2 বার। ওই 2 বার নূপুরও ওর সাথে শারীরিক মেলামেশা করত। আমি ওখান থেকে জানলাম সাইদ আর নূপুর আগে বিদেশে এক জায়গাতে পড়াশোনা করত, আর ওরা লিভ ইনে ছিল। পড়াশোনা করত আগে, তখনও সে এরকমই ছিল। এসব নূপুরই জানায়। আমার নিজের ওপরে নিজের রাগ হতো যে এরকম মানুষের সাথে আমার জীবন জড়িয়ে গেছে। একদিন মাথা ঘুরে পড়ে যায়, সাইদ বাসায় ছিল না। আমাকে কাজের লোক হাসপাতালে নিয়ে যায়। ওখানে গিয়ে টেস্ট করতেই ব্রেন টিউমার ধরা পড়ে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, অন্তত মরে গেলে এসব থেকে বেঁচে যাব। তাই তো সব জেনেও আমি কিছু করতাম না, ডাক্তার দেখাতাম না। নিজের সম্পূর্ণ চেষ্টা করতাম যাতে কেউ না বুঝতে পারে আমি অসুস্থ। মেহবিন আজ নিজেকে অসহায় বোধ করলো। ওর ভিতরে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। রাইফা ভাবছে মরে গেলেই এই কষ্ট থেকে মুক্তি পাবে। ভাবতেই ওর বুকটা ফেটে যাচ্ছিল। রাইফা আবার বলল, তারপর দেশে এলাম। নূপুরের জন্য সাইদ আমার সাথে মিশতে পারতো না। দুজনে মিলে কি করতো কে জানে। প্রায় সাইদি গেস্ট রুমে সবার থেকে লুকিয়ে ওর কাছে থাকতো। আরবাজ ভাইয়ার বিয়ের কথা বলতেই আমি ভয় পেয়ে যাই। এদের দুজনের প্ল্যান ছিল নূপুরকে এই বাড়িতে পার্মানেন্ট আনার। ওর সাথে আরবাজ ভাইয়ার বিয়ে দুজনের পরকিয়া করতে সুবিধা হবে। কিন্তু আল্লাহর রহমতে আরবাজ ভাইয়ার জন্য বিয়েটা হয় না। সেদিন দুজনে জোর করে ধরে আমাকে একটা ইনজেকশন দিয়ে দিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আজ সকালে জানতে পারলাম দুজনের কথা বলছিল, আমি লুকিয়ে তাদের কথা শুনেছিলাম। তারা আমার শরীরে কিডনি ড্যামেজ হওয়ার ওষুধ দিয়েছে। আমাকে মেরে ফেলার জন্যই এই প্ল্যান। অন্যভাবে মেরে ফেললে কেউ সন্দেহ করতে পারে, আর যদি এভাবে মারা যায় তাহলে কেউ সন্দেহ করবে না। কারণটা হবে আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। সব শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। বিকেলবেলা খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আর কাউকে না বলতে পারলেও আমি তোকে সব বলতে পারি। তোকে ভীষণ দেখতেও ইচ্ছে করছিল, তাই ফোন দিয়েছিলাম তোকে। সব শুনে মেহবিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রাইফাকে শক্ত করে ধরেই বসে রইল। তখন কাঁদলেও এখন রাইফা শান্ত। মেহবিন কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর রাইফার দিকে তাকাতেই দেখলো ও ঘুমিয়ে পড়েছে। মেহবিন রাইফার কপালে চুমু দিয়ে বলল, তোর কিছু হবে না রাই, আমি তো আছি। ইনশাল্লাহ ঠিক তুই সুস্থ হয়ে যাবি। কষ্ট পাস না রাই, তোকে যারা কষ্ট দিয়েছে তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে। আমি করব সেই ব্যবস্থা। মেহবিন রাইফাকে কোলে তুলে নিয়ে এসে কেবিনে শুইয়ে দিল।
এবার মেহবিনের কষ্ট হলো বেশ, তবু ও কিচ্ছু মনেই করলো না। ও কাউকে ফোন দিয়ে বলল, ডক্টর সাইদ আর আর ডক্টর নূপুরকে তোলার ব্যবস্থা করো কালকের মধ্যে। তাদের শাস্তির সময় ঘনিয়ে এসেছে। কালকে রাতেই তাদের শাস্তি প্রদান করা হবে। আরেকটা স্নিগ্ধ সকাল। রাইফা চোখ খুলেই দেখলো মেহবিন নেই। ঠিক তখনই মেহবিন আসলো, মাথায় ওড়নাও বুঝতে পারলো নামাজ পড়েছে। মেহবিন এসে কিছু দোয়া পড়ে ওর গায়ে ফু দিয়ে দিল। রাইফা হাসলো। মেহবিন রাইফাকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিল। সকাল 7টা বাজে। মেহবিন রাইফার হাত ধরিয়ে বলল, আমি যা বলবো মন দিয়ে শুনবি, ঠিক আছে? আজ তোর কিডনির অপারেশন হবে। কথাটা শুনেই রাইফা ভয় পেল। ও ছোটবেলা থেকেই এসব কাটা ছেঁড়া ভয় পায়। ও বলল, না না, আমি অপারেশন হব না। তুই ওষুধ দে, ইঞ্জেকশন দে, তাও কিছু বলবো না, কিন্তু অপারেশন না মেহু। আমার পুরো কথাটা শোন। অপারেশন ছাড়া কোনো উপায় নেই রাই, কারণ একটা কিডনি পুরোটাই নষ্ট হয়ে গেছে। ওটা ওষুধ দিয়ে কিছু করা সম্ভব নয়। আর তো ব্রেন টিউমারের অপারেশন করার জন্য তুই বাইরের দেশে যাবি, আমি পাঠাবো। অপারেশন করালে তুই ঠিকই হয়ে যাবে। আমি বাঁচতে চাই না মেহু, বাঁচলে আবারও সে জঘন্য অবস্থায় পড়তে হবে। কথাটাই মেহবিন থমকে গেল। তারপরও ওর হাতে হাত রেখে বলল, চিন্তা নেই রাই, যত যাই হোক না কেন তোকে আর সেই অবস্থায় কখনোই ফিরতে হবে না রাই। আমি যদি আর না ফিরি তো কেমন হবে মেহু? মেহু অদ্ভুতভাবে ওর দিকে তাকালো। তারপর বলল, যত যাই হোক না কেন তোকে মায়ের মতো কারো স্বার্থপরতার কাছে বিলীন হতে দিব না। মেহু, না, তুই কারো স্বার্থপরতার কাছে বিলীন হবি না। আমি হতে দেব না। মাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোকে তো পারবো। মেহু তুই কি বলছিস? মেহবিনের হুঁশ আসলো। ও বলল, কিছু না রাই, তুই রেস্ট কর, আমি আসছি। আর হ্যাঁ, তুই দুটো অপারেশনই করবি। আমি কিছুই জানি না আর শুনতেও চাই না। তোকে বাঁচতে হবে, তুই বাঁচবি প্রাণ খুলে। কারো স্বার্থপরতার জন্য তুই বিলীন হবি না। বলেই মেহবিন বেরিয়ে গেল। রায় শুধু দেখিয়ে গেল। ও বেরোতেই মেহবিনের কল এলো। সে লোকটা ফোন দিয়েছে, যাকে ও নিশাচরের নাম্বারের ব্যাপারে খবর নিতেই মেহবিন সালাম নিতেই ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আপনার ইমেল বক্সে আমি সব পাঠিয়ে দিয়েছি, দেখে নিন। আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটা আছে। শুক্রিয়া। মেহবিন নিজের কেবিনে ল্যাপটপ খুলল আর মেইল বক্স চেক করতেই ওর মুখে হাসি ফুটে উঠল। ও কারোর নাম্বারে ফোন করেই বলল, আসসালামু আলাইকুম পার্টনার। ওপাশ থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর আমাদের লক্ষ্যের চূড়ায় আমরা পৌঁছে গেছি। এত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ। আপনার ফোনে সব পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। আমাদের কবে দেখা হচ্ছে পার্টনার? দেখা তো হবে তাড়াতাড়ি, তবে পার্টনার হিসেবে কবে হবে জানি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেখা হোক। ইনশাল্লাহ। আপনাকে আপনার লক্ষ্য পূরণের জন্য শুভেচ্ছা। শুক্রিয়া, রাখছি। শুক্রিয়া, এবং আপনাকে অনেক শুভেচ্ছা। তবে বিষয়টা দেখে থমকে যায় না আবার। আর হ্যাঁ, এবার কিন্তু পেছালে চলবে না। এবার তাদের কৃতকর্মের শাস্তি তাদের অবশ্যই দিতে হবে। ইনশাল্লাহ তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এবার আপনার দায়িত্ব বেশি। হোক, তবু এবার আমি আমার দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করব না। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ। বলেই মেহবিন ফোন রেখে দিল। তার মুখে আজ অদ্ভুত সুন্দর হাসি। সে বের হলো খুশি মনে। কেবিন থেকে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। তাজেলের মাকেও দেখা হলো। ওর মা অবাক হলেও বেশ খুশিই হলো। সে তাজেলের বাবার হাতে 2000 টাকা দিল। এটা দেখে মেহবিনের মা একটু আবেগে আপ্লুতই হয়ে গেল। তাজেলের সৎ নানিও ছিল সেখানে। তিনি জানতে চাইলেন কে সে। বলল তার মেয়ে তাজেলের বন্ধু। এটা দেখে মেহবিন হাসলো যখন বলল, আমার মেয়ে তাজেল। তাজেলের বাবাকে মেহবিন গিয়ে বলল চিন্তা কম করতে। 2 দিন হাসপাতাল থেকে তারপর বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে ঠিকঠাক সেবা যত্ন করলে আর কোনো সমস্যাই হবে না। মেহবিন ওখান থেকে চলে এলো। ওখান থেকে রাইফার কেবিনে আসতেই দেখলো পুরো শেখ পরিবার এখানে। শেখ শাহেনশাহ ও আজ এখানেই এসেছে। মেহবিনকে দেখে মিসেস আমজাদ বললেন, মেহবিন, আমার ছেলের জন্য এত কিছু করছো, এর জন্য ধন্যবাদ। এসো, তোমাদের দুজনের জন্য খাবার এনেছি, খেয়ে নাও। মেহবিন মুচকি হেসেই বলল, না, আমি আপনার ছেলের বইয়ের জন্য কিছু করছি না, করছি আমার বন্ধুর জন্য। যার জন্যই করো সব কিছুর জন্যই ধন্যবাদ। এসো এখন খেয়ে নাও। তখন পিছন থেকে কেউ বলল, ডাক্তার। মেহবিন পিছনে তাকিয়ে দেখলো তাজেল হাতে টিফিন বক্স।
দেখেই মেহবিন বুঝতে পারলো ওর জন্যই এনেছে। মেহবিন বলল, ধন্যবাদ, তবে দরকার নেই, আপনি রাইকে খাওয়ান। বলেই তাজেলকে কোলে তুলে নিল আর বলল, নেত্রী, এসবের কি দরকার ছিল? তাজেল হেসে বলল, আইস তো আমাকে বাড়ি গোস্ত রানছে, হাসপাতালে নিয়ে আইছে মায়ের লিগা। আমিও তোমার জন্য তাই একটু গোস্ত ভাত আনছি। এনে তো তোমার কেউ নাই যে তোমার জন্য খাওয়াত নিয়ে আইব। তাছাড়া তোমার হাতও তো ঠিক হয় নাই, তোমারে খাওয়াই দিব কিরা। মেহবিন হাসলো, তারপর ওকে নিয়ে বের হলো। তারপর বলল, কাল যে রাত হলো, কেউ কিছু বলেছে? না, আমি কইছি তোমার কাছে আসছিলাম, এইটা হই না, আর কিছু কয় নাই। তোমার বাবাকে তো দেখলাম সকালে এখানে, রাতে কি আসছে নাকি সকালে? আজ সকালেই ভোরে উইটা আইছে, রাত থেকে নাই, রাতে তো নানি আসছিল। ও আচ্ছা, তা তুমি একাই এসেছো হাসপাতালে? না, দাদিও আইছে। ও আচ্ছা। মেহবিন কেবিনে গিয়ে ওকে বসিয়ে দিল। তাজেল বলল ওকে চুপচাপ বসতে। মেহবিন চুপচাপ বসলো। তাজেল তার ছোট ছোট হাত দিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দিতে লাগলো। মেহবিন ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তা দেখে তাজেল বলল, ডাক্তার, তুমি আমার দিকে এমনি তাকাই রইছো কে? আমি তোমার কে নেত্রী? তুমি আমার ডাক্তার? আমার দিকে তোমার এত খেয়াল কেন? আমি খাই বা না খাই তাতে তোমার এত চিন্তা কিসের? আমি জানি না কিসের চিন্তা, কিন্তু তোমারে আমার কষ্ট পাইতে দেখলে মন চায় না। তুমি জানো, তুমি আসার আগে আমারে কেউ ভালোবাসতো না। আমি তো মাঝে মাঝে সারাদিন না খাইয়াও থাকতাম, তাও কেউ খোঁজ নিত না। আমারে তো জামাও কিনা দিত না। যখন তুমি আইলা তখন তো আমার খোঁজ তুমি ঠিক নাও, আবার আমার যা দরকার সব করো। আর সেই দিন তো তোমার জন্য আব্বাও আমারে কত ভালোবাসে, তাইলে আমি কেন তোমার যত্ন নিব না কত? যারা আমাকে ভালোবাসে তাগরও আমাকে ভালোবাসা উচিত না? তুমি না একদিন পড়াইতে যাইয়া কইছিলা আমারে, আমি তোমার জন্যই তোমার এত ভালোবাসি ডাক্তার, আর তোমার কষ্ট আমার সহ্য হয় না। নাও, অনেক কথা কইছো, এখন হা করো। মেহবিনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। মেহবিন হেসে হাঁ করলো। তাজেল খাইয়ে দিল। মেহবিন বলল, তুমি খেয়েছো নেত্রী? হ, খাইছি, খায়া দেয় আইছি। তোমার মাকে দেখতে গেছিলে? হ, একবার দেখাইছি, আর দাদিরে কই আইছি বাড়ি যাওয়ার আগে আমার জানি নিয়ে যায়। ও আচ্ছা। ডাক্তার, কত এটা কেমন হাসপাতাল? কেমন আবার সরকারি হাসপাতাল? এটা অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি হাসপাতাল। না নেত্রী, হাসপাতাল কখনো অর্ধেক সরকারি আর অর্ধেক বেসরকারি হাসপাতাল হয় না। হলে পুরোটা সরকারি, না হয় তো পুরোটা বেসরকারি। তবে তোমার মাথায় এরকম একটা প্রশ্ন আসলো কিভাবে? চেয়ারম্যান বাড়ির সবাইরে দেখা এটা আগে চেয়ারম্যান বাড়ির ওনাগো হাসপাতাল আসছিল। 3 বছর আগে এটা পুরাটা ওগো হাসপাতাল আসছিল। তারপর ওনারা নাকি সরকারের কাছে হাত মিলাইছে, তারপর এনে যেই এত বড় হাসপাতাল দেখো, এটা নতুন কইরা হইছে। তাই তো আমাদের গ্রামের সবাই কয় এটা অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি হাসপাতাল। তুমি জানো, ওনাগো আর একটা হাসপাতাল আছে। আমার আব্বাই তো আগে ওই হাসপাতালে কাম করতো। মেহবিন মুচকি হেসে বলল, না নেত্রী, তোমার গ্রামের মানুষ ভুল জানে। এটা পুরোটাই সরকারি হাসপাতাল। চেয়ারম্যান সাহেব এটা বিক্রি করে দিয়েছিল সরকারের কাছে। এখন আর এটা ওনাদের নেই, বুঝেছো? হ, তুমি কওয়াই বুঝবা। সেই বাড়ির সবাই মেহবিনের সাথে রাইফার ব্যাপারে কথা বলতেই এসেছিল। এসে দেখলো তাদের মেহবিনকে খাইয়ে দিচ্ছে। মেহবিন জানালো সে খেয়ে তারপর আসছে। মেহবিন খেয়ে দিয়ে বেরিয়ে গেল। অন্যদের সাথে কথা বলল। সাইদও এসেছে এখানে। মেহবিন ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকালো। সে আজও বলেছে তাদের হাসপাতালেই নিতে। মেহবিন তো মেহবিনই, কারোর কথার ধারেই না সে। তাতিল চলে গেল। দুপুরেই রায় চলে এলো। মেহবিন ওর সাথে সব কিছু ডিসকাস করলো। ও নিজেও থাকবে অপারেশন থিয়েটারের ভিতরে। রাইফা তো এত কান্না সে করবেই না। একটা সবাই মেহবিনের ধমক খেলো। ওর ধমক খেয়ে আরও এত কান্না। রাইফার মা বাবারও বোঝাচ্ছে। অতপর মেহবিন আবার বোঝালো। শেষমেশ সে রাজি হলো। আর এটাও বললো অপারেশন থিয়েটারে যেন মেহবিনও থাকে। ডোনার এলো। বিকেল 5টায় রাইফার অপারেশন। ও ভীষণ ভয় পাচ্ছে। এখন ওর কেবিনে রাই আর মেহবিন। মেহবিন ওর হাত ধরেই আছে। হুট করেই রাইফা বলল, মিহু, আমি যদি আর না ফিরি? তা শুনেই মেহবিন রেগে বলল, ফাউল কথা বলে আমি তোকেই মেরে দিব। তখন রায় বলল, আরে মিহু, তুই বকছিস কেন? ও ভয় পাচ্ছে তাই নার্ভাসনেসে এসব বলছে। তুই কি পেশেন্টদের সম্পর্কে জানিস না? তার উপর রাইফাকে তো তুই ভালো মতো চিনিস। ভালো মতো চিনি বলেই তো এভাবে বলছি। দেখ রাই,
একটা মানুষের সুস্থতা অনেকটাই তার মনের ওপর। তুই যদি মনে করিস তুই সুস্থ, তাহলে তুই যতই অসুস্থ হোক না কেন, তোর অসুস্থতার মধ্যেও মনে হবে আমারও তো কষ্ট হচ্ছে না। আর তুই যদি নিজেকে সুস্থ থাকতেও মনে করিস অসুস্থ, তাহলে তুই সুস্থ থাকলেও মনে হবে শরীর দুর্বল লাগছে। নিজেকে শক্ত করে আর ভাব, তুই ফিরবি এত নেগেটিভ কেন? তোকে অলওয়েজ পজিটিভ ভাবতে বলেছে। আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাল্লাহ কিছু হবে না। তাছাড়া এখানে তো দুটো কিডনি নষ্ট নয়, শুধু একটা, তাহলে ভয় কিসের? মেহবিন আরও কিছু জিনিস বলল। অতপর রাইফা শান্ত হলো। 5টা বাজতেই ওকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হলো। মেহবিনও সাথেই গেল। রাইফার অপারেশন সাকসেসফুল হলো। ও বেরিয়ে ফ্রেশ হলো, রায়ের সাথে কথা বলল। বেরিয়ে এসে জানতে পারলো সাইদ আর নূপুরকে কোথাও পাওয়াই যাচ্ছে না। তা শুনে মেহবিন হাসলো। রায়কে মেহবিনের কেবিনে নিয়ে বলল ওকে থাকতে। এখন মেহবিনের একটা কাজ আছে, ও বের হবে। রায়কে কিছুটা আগেই বলেছিল, তাই ও আর কিচ্ছু বলল না। ও রইল রায়ের জন্য। রাইফা অপারেশন সাকসেসফুল হয়েছে, শেখ বাড়ির সকলেই চলে গেল। হাসপাতালেই রইল রাইফার মা বাবা। এদিকে সাইডকে পাওয়া যাচ্ছে না দেখে ওরাও কিচ্ছু বলল না। মেহবিন বেরিয়ে গেল। একটা গাড়ি এসে ওকে নিয়ে গেল। মেহবিন একটা কালো প্যান্ট, কালো হুডি আর কালো মাস্ক পরলো। একটা ঘরে ঢুকতেই ওরাই মতো আরেকজনকে দেখলো। সেও হুডি, প্যান্ট আর মাস্ক পরা। তাকে দেখে ও বলল, পার্টনার, আপনি এখানে? আপনাকে কে বললো আমি আজ এখানে আসবো? লক্ষ্মী শুধু আপনার পার্টনার, আমারও তো, তাই না? আপনি যদি কেন আমায় ছাড়া কাউকে শাস্তি দেবেন, তাই খবর পেতেই চলে এলাম। এখানে কাদের তুলে আনা হয়েছে আপনি জানেন? জানি। আর এটাও জানি তারা তাদের অন্যায়ের সীমারেখা পার করেছিল, তাই তাদের শাস্তির ব্যবস্থা করেছেন। ওকে, তাহলে চলুন, যেহেতু আপনি এসেছেন আপনাকেও কাজে লাগাবো। বলেই দুজনেই ভিতরে ঢুকলো। সামনে নূপুর আর সাইদকে বেঁধে রাখা হয়েছে। ওদের দেখেই ওরা চিৎকার করে ছেড়ে দিতে বলল। ওদের কথায় মেহবিনের কোনো ভ্রুক্ষেপ হলো না। মেহবিন বলল ছেড়ে দেবে যদি ওদের কথা মতো কাজ করে। তারা বলল করবে না। তখন মেহবিন অ্যাসিড নিয়ে এলো, দুজনের দিকে ছুড়বেই এমন সময় বলল তারা রাজি। মেহবিন বলল তারা দুজনেই ডাক্তার, তাহলে একটা কাজ করা যাক। মেহবিন দুজনকে দুটো ওষুধ ভরা ইঞ্জেকশন এর সিরিজ এগিয়ে দিয়ে বলল একে অপরের শরীরে পুশ করতে। ওরা করলো। ওরা খুশি হয়ে গেল যে এখন বোধহয় ছাড়া পেয়েই যাবে। এদিকে ওদের খুশি দেখে মেহবিনের মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। ওদের আবার বেঁধে দেওয়া হলো। মেহবিন জানতে পেরেছে এখানে নূপুরের তেমন দোষ বিশেষ নেই। ও শুধু নিঃস্বার্থভাবেই সাইদকে ভালোবাসত আর ওকে পেতে চাইতো। এই জন্যই ও রাইফাকে মেরে ফেলার কাজই ছিল। তবে বুদ্ধিটা সাইদের ছিল। ও শুধু সাইদের কথা মতোই কাজ করেছে। এমনকি নূপুর এটাও জানে না ও রাইফাকে ধর্ষণ করেছে। এমনকি সাইদের আরও কয়েক জায়গায় রিলেশনশিপ আছে এবং সবার সাথে শারীরিক মেলামেশাও আছে। ও ভাবলো আগে নূপুরকে ব্যাপারটা জানাবে। ও এক এক করে সব জানালো এবং কিছু ভিডিও দেখালো। সব শুনেও দেখে নূপুর চিৎকার করে কেঁদে উঠল। ও চিৎকার করে বলল, সাইদ, কেন করলে আমার সাথে এরকম? আমি তো তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, তাহলে কেন করলে? ইস, আমি তো কত বোকা। আমি ভাবতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু এখন বুঝলাম তুমি আমায় না, আমার শরীরকে ভালোবাসো। না না, শুধু আমার শরীরকে না, তুমি তো মেয়েদের শরীরকে ভালোবাসো। তাই তো এতগুলো। আমি যদি পারতাম তাহলে আমি তোমায় এর জন্য কঠিন শাস্তি দিতাম। মেবিন শান্ত স্বরে তার ভয়েস পাল্টে বলল, তুমি চাইলে তা করতে পারো নূপুর, আমি দেব তোমার সুযোগ। নূপুর খুশি হয়ে গেল। ও বলল সে করবে, ওকে শাস্তি দিবে। মেবিন নূপুরের হাত ছাড়িয়ে দিতে দিতে ফিস ফিস করে বলল, তোমরা যেহেতু শারীরিক সম্পর্ক করেছো তাহলে তো লজ্জা নেই, তাই না? এখানে অ্যাসিড রাখা আছে, ওর প্যান্ট খুলে সেখানে অ্যাসিড মেরে দাও। তোমাকে ধোকা দিয়ে ও অন্যদের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাই না? এটাই একজন প্রথম নিম্ন স্তরের ধর্ষকের শাস্তি। মেবিনের কথা শুনে নূপুর থমকে গেল। এটা ওর মাথাতেই আসেনি। ভাবতেই ওর শরীর কাঁপতে লাগলো। মেবিন তার পার্টনারকে নিয়ে অন্যদিকে ঘুরল। নূপুর কাঁপা কাঁপা হাতে অ্যাসিড নিল। এদিকে সাইদ বুঝতে পারছে ওর সাথে কি হচ্ছে। ও চিৎকার করছে আর নূপুরকে থামতে বলছে। নূপুরের চোখে অদ্ভুত হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ওর চোখের সামনে ভিডিওগুলো ভাসছে। ও সত্যি সত্যি প্যান্ট খুলে ওখানে অ্যাসিড মেরিয়ে দিল। সাইদ দিল এক গগন বিদারক চিৎকার। ও চিৎকার শুনে নূপুরের আনন্দ হলো। সাইদ অজ্ঞান হয়ে গেল।
মেহবিন নূপুরকে বলল আরেকটা ইঞ্জেকশন দিতে। নূপুর দিল। তখন মেহবিন তাড়াতাড়ি করে সাইদকে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিল, যাতে করে ও মরবে না। তারপর নূপুর বুঝতে পারলো ওর চোখ নিভু নিভু হয়ে আসছে। নূপুর অজ্ঞান হয়ে গেল। মেহবিন ওকেও পাঠালো। সব দেখি তার সাথে থাকা পার্টনার বলল, এরকম কিছু আমার কখনো মাথায় আসেনি। মেহবিন মুচকি হেসে বলল, আমার তো মনে হয় ধর্ষকের শাস্তি এমনটাই হওয়া উচিত। ও বাঁচবে তো? জানি না, তবে মরবেও না। এরকমভাবেই একটা ইঞ্জেকশন লাগিয়েছি আমি, আজীবন প্যারালাইজড হয়ে থাকবে, যেটা সবার শেষে নূপুর দিল। আর শরীরে এইচআইভিও দিয়েছি, যেটা নূপুর আর শাহিদ একে অপরের শরীরে পুশ করেছে, যার মধ্যে দিয়ে নূপুরের শরীরেও এখন এইচআইভি বর্তমান। কাউকে শাস্তি দেওয়া কেউ আপনার কাছ থেকে শিখুক। আপনি দুজনকেই শাস্তি দিয়েছেন, কিন্তু আপনি নিজে হাত লাগাননি। দুজনের মাধ্যমেই দুজনকে শাস্তি দিয়েছেন। মা বলেছিল কাউকে শারীরিকভাবে শাস্তি দিতে হলে তাকে অবশ্যই দেবে, কিন্তু অন্যায়ভাবে নয়। এর জন্য হাত লাগাইনি। আমি হাত দিলে আমার অন্যায় হতো, তাই ওরা দুজনে যেহেতু অপরাধী, আরও দুই একটা অপরাধ করলে কিছুই হবে না, তাই দুজনের দ্বারাই দুজনকে শাস্তি দিলাম। আমি ভেবেছিলাম নূপুরকেও কঠিন শাস্তি দেব, কিন্তু পরে জানতে পারলাম ও নিজেও একজন ভুল ভুক্তভোগী, তাই অল্পের ভেতর দিয়েই দিলাম। সারা জীবন এইচআইভি শরীর নিয়ে বেঁচে থাকতে হবে। খুব বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা না ওর, তাই এরকম শাস্তি দিলাম। কাল দুজনের লাইভ টেলিকাস্ট হবে। বিয়ের পর পরকীয়া করতে গিয়ে বনিবনা না হয় ডক্টর নূপুর ডক্টর শাহিদের এই অবস্থা করেছে। এমনকি দুজনের শারীরিক সম্পর্কও ছিল। ডক্টর শাহিদের এইচআইভি ছিল, শারীরিক সম্পর্কের মাধ্যমে ডক্টর নূপুরের শরীরেও তা ঢুকেছে। নূপুরকে ধরে নিয়ে যাবে পুলিশ। ও রায়কে মারার চেষ্টা করেছিল, তার জন্য এটা। বলেই মেহবিন হাসলো। তাকে দেখিয়ে তার পার্টনারও হাসলো। অতঃপর ওরা দুজন চলে গেল। পরের দিন সকালে সবাই সাইদ আর নূপুরের খোঁজ পেল। সেই সাথে মেহবিন যেমনটা চেয়েছিল তেমনটাই খবর দেখানো হলো। সব শুনে এবং দেখে শেখ পরিবার সকলেই স্তব্ধ। খবরটা দেখে মেহবিন নিজেই নিজের মনে আওড়ালো, এটা তো শেখ বাড়ির রহস্য উন্মোচনের প্রথম ধাপ। এখন দেখবে সব রহস্য কি করে একে একে সামনে আসে। নিশাচর, গেট রেডি, আই এম কামিং। সাইদের খবরটা শুনেই রাইফার মা বাবা ভীষণ ভেঙে পড়েছে। এমনিতেই মেয়েটার এত বড় অপারেশন হলো, তার মধ্যে এরকম একটা ঘটনা। মেয়েটাকে না জানি কত বড় আঘাত পেতে হবে। তারা তো আর জানে না এই খবরটাই তার মেয়ের মনে কতটা খুশি এনে দেবে। শেখ পরিবার থেকে শেখ শাহনওয়াজ আর মিসেস আমজাদ রাইফার মা বাবার কাছে ক্ষমা চাইলেন। রাইফাকে এখনও খবরটা জানানো হয়নি। সবাই ভাবছে যদি রাইফা জানতে পারে তাহলে খুব ভেঙে পড়বে, তাই কেউ রাইফাকে জানায়নি, এমনকি মেহবিনও জানায়নি। এভাবেই পার হয়ে গেল 7 দিন। সেই দিনই রায় ফিরে গেছে। 7 দিন ধরে রাইফা হাসপাতালে, আজ সে বাড়ি ফিরবে। সেই বাড়ির অবস্থা বেশ করুণ। রাইফার মা বাবা বলেছে ওকে নিজেদের বাড়িতেই নিয়ে যাবে। এতে রাইফা অবাক হলেও কিচ্ছু বলেনি। মেহবিন কাগজ করতে দিয়েছে, সেগুলো তৈরি হয়ে গেলে তিনজনই বিদেশে চলে যাবে রাইফার চিকিৎসার জন্য। রাইফারা বেরোবে, কিন্তু শেখ বাড়ির কেউ আসেনি। এটা দেখে রাইফার একটু মন খারাপ হলো। ও মেহবিনের দিকে তাকালো। মেহবিন সবাইকে বাইরে যেতে বলল। সবাই চলে গেলেই মেহবিন নিউজটা রাইফাকে দেয়। ও প্রথমে অবাক হলেও পরে খুশিই হলো। যে মানুষটা ওকে এতটা টর্চার করেছে তার শাস্তি পাওয়া উচিত। সবথেকে বড় কথা, ও পরকীয়ায় লিপ্ত ছিল, সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে। আর যা ঘটনা ঘটে গেছে, ও প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু কামনাই করেছে। নূপুরের শাস্তি হয়েছে দেখে সে খুশিই হয়েছে, তার সাথে আফসোসও করেছে এরকম করুণ অবস্থা দেখে। এভাবে ওদের অবস্থা সবার সামনে আসবে ও ভাবতেও পারেনি। তখন শেখ বাড়ির সকলেই এলো। শেখ শাহেনশাহ আর শেখ আমজাদ ছাড়া মিসেস আমজাদ কেঁদে দিয়ে রাইফার কাছে মাফ চাইল। তিনি এটাও বলল তাদের ডিভোর্স করাবে, কিছুদিন পর পাঠিয়ে দেবে। আরও বলল তুমি বাঁচবে। বিদেশে গিয়ে চিকিৎসা করতে বলল, ভয় পেতে বারণ করলো। পরে অনেকক্ষণ মেলোড্রামার পর রাইফারা বেরোবে। রাইফা বলল, এই মেহু, তুই আমার সাথে যাবি? না রে, তোরা যা, আমার অনেক কাজ আছে। এত ভয় পাস না, ইনশাল্লাহ কিছু হবে না। এখন তোর এখানে থাকাটা ঠিক হবে না, তুই ঢাকায় ফিরে যা। তাছাড়া আমি দেখা করে আসবো তো। মেহবিন বুঝিয়ে সুঝিয়ে রাইফাকে বাড়ি পাঠানোর জন্য রাজি করালো। ওরা গাড়িতে উঠবে এমন সময় রাইফার বাবা মেহবিনের মাথায় হাত দিয়ে বলল। মেহু হেসেই বলল, আরে আঙ্কেল, এসব কি বলছেন? রাই আমার বেস্ট ফ্রেন্ড,
আর ওইটুকু করা একজন ডক্টর হিসেবে আমার দায়িত্ব। মেহবিন হেসে বলল, সমস্যা নেই আঙ্কেল, করুন আপনি আপনার মেয়ের জন্য, এতে আমি হস্তক্ষেপ করব না, কিন্তু কোনো সমস্যায় পড়লে সবার আগে যেন আমার কাছেই ফোনটা আগে আসে। আল্লাহ হাফেজ। ওরা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলল। এই কয়েকদিন তাজিলের সাথে সময় কাটানোই হয়নি। মেহবিনের বেশিরভাগ সময় হাসপাতালেই কেটেছে। মোহরের সাথেও তেমন যোগাযোগ হয়নি। কদিন বাদেই আলভি আর মাইশার বিয়ে। মেহবিন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে আসতেই তাজিলের সাথেই দেখা। তাজিল একবার ওর দিকে তাকালো, আবার অন্য দিকে তাকিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। তা দেখে মেহবিন বলল, নেত্রী কেমন আছো? তাজিল আর একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো, আর মেহবিনের উল্টো দিকে ঘুরে রইল। তা দেখে মেহবিন একটু ভড়কালো। ও তাজিলের সামনে দাঁড়ালো আর হাঁটু ঘিরে বসে পড়ল। কি হয়েছে, এত রাগ কিসের শুনি? তাজিল পাশ ফিরেই দাঁড়ালো আর বলল, কেউ জানি আমার সাথে কথা না কয়, তার জন্য আমার একটা পলাশ দিন খুব খারাপ গেছে। মেহবিন কিছুই বুঝতেই পারলো না। ও বলল, তা ওই একটা স্পেশাল দিনে ছিল। আর ওই স্পেশাল দিনটা কবে ছিল যে নেত্রীর তার ডাক্তারকে ছাড়া খারাপ গেছে? তুমি তো আমার সাথে কথা কইও না। কাল আমার জন্মদিন ছিল, আমি চাইছিলাম তোমার সাথে ঘুরিয়া জন্মদিনের কেক কাটুম আর খামু। এই জন্য আব্বারও কইছিলাম, আব্বাও কইছে টাকা দিব, কিন্তু তুমি বাড়ি আইলে না। তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। এই ছোট্ট একটা জিনিসের জন্য তুমি রাগ করছো? তোমার কাছে তো তোমার বন্ধুই বড়, আমি তো আর কেউ না। মেহবিন তাজিলকে নিয়ে ওর দিকে ঘোরালো আর বলল, আজ আমার বন্ধু চলে গেছে, তাই তো কাল আসতে পারিনি। সব গোছগাছ করে দিয়ে আসতে হতো, তো রাত হয়ে গেছিল। আমার বন্ধুও বলে ওর সাথে থাকবে, ভাবলাম কাল চলে যাব, তাই ওর সাথে থেকে গেলাম। তোমার জন্য আমি জন্মদিনে কেক কাটতে পারলাম না, আবার খাইতেও পারলাম না। আব্বা সবাইরে খিচুড়ি খাওয়াইছে আমার জন্মদিনের জন্য। আমার অনেক দিনের শখ ছিল কুলসুমের ভাইয়ের মতো সবাইরে দাওয়াত দিয়ে খামামু আর মোমবাতি নিমাইয়া কেক কাটুম। তুমি আইলে তোমারে নিয়ে কেক কাটতে যামু বাজারে, কিন্তু তুমি আনলা না আর আমি কেক কেনাও হইল না। পরে আব্বা কইছিল হেই আনবো, আমি তোমার জন্য না কইরা দিছি। মেহবিন তাজিলকে কোলে তুলেই নিল আর বলল, সরি নেত্রী, আমার জন্য তুমি কেক খেতে পারলে না। তবে কি জানো, এসব জন্মদিন পালন করা হারাম। জন্মদিন পালন করা খুবই কমন কালচার আমাদের সমাজে। আজ আমরা পাপকে পাপই মনে করি না, তবে জন্মদিন খ্রিস্টানদের ধর্মীয় কালচার, আর ইসলামে অমুসলিমদের অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। তা ইবাদতের ক্ষেত্রে হোক অথবা আচার আচরণ, রীতিনীতি বা কৃষ্টি কালচারের ক্ষেত্রে হোক, অন্য ধর্মের কোনো সিম্বল মুসলমান ধারণ করতে পারে না। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা জন্মদিন তাদের জন্য বিশেষ রহমত বয়ে আনে, তাই এই দিনে তাদের জন্য রহমতময়। এই রহমতকে তাদের জীবনে ধরে রাখার জন্য তারা নিজেরা জন্মদিন পালন করে থাকে, আর তাদের এই উৎসব আজকে আমরাও পালন করি। অথচ জেনে না জেনে কত বড় ঈমানহানিকর কাজ আমরা করছি নিজেরাই বুঝতে পারছি না। আর আমরা যদি জন্মদিন পালন করি তবে খ্রিস্টানদের কালচার গ্রহণ করলাম। আবদুল্লাহ ইবনে উমর রাসূল হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। সুনানে আবু দাউদ অধ্যায় পোশাক পরিচ্ছদের হায়াত 4031। হাসান শাহী। আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝ দান করুক আর এইসব জিনিস থেকে দূরে রাখুক। যারা আমরা জন্মদিন পালন করি তারা মন থেকে তওবা করি এবং এসব কাজ থেকে বিরত থাকি। আমিন। সব শুনেই তাজিল বলল, তুমি কি কইলা? কিছুই তো বুঝি নাই, খালি এইটুকু বুঝছি জন্মদিন পালন করা যাইব না। ঠিক বুঝেছ। তাহলে কি কেকও খাওয়া যাইব না? কেক খাওয়া যাবে, তবে জন্মদিনের নিয়তে খাওয়া যাবে না। তোমার জীবনে সব কিছু তোমার নিয়তের ওপর নির্ভর করে। তুমি কেমনে কেক খাও, সবাইকে খাওয়াও, তাতে সমস্যা নেই। থুরু, আমি কিছুই বুঝি না তো। তুমি কেক খেতে চাও তাই না? চলো, আমি আর তুমি আজ কেক খাবো, তবে একটা জন্মদিনের জন্য না। কেক খেতে ইচ্ছে হয়েছে তাই খাবো, ঠিক আছে? ঠিক আছে, টাকা কিন্তু আমি দিব, কারণ আমি খাইতে চাইছি। না, আজ টাকা আমি দেব। আমি এক্ষুনি অর্ডার করছি। মেহবিন ফুড পান্ডায় একটা কেক অর্ডার দিল। ও দেখেছে এখান দিয়ে ফুড পান্ডার একটা ইউনিট আছে। মেহবিন ওকে নিয়ে বাড়িতে গেল।
বাড়ি গিয়ে ফ্রেশ হলো। হাত ঠিক হয়ে গেছে ওর। তাজেল আর মেহবিন গল্প করলো। এই কয়েকদিনের সব কিছু তাজেল বলেছে ঘন্টাখানিকের মধ্যেই ওদের কেকও এলো। মেহবিন তাজেলকে বলল কেক কেটে খেতে। তাজেল কাটলো, অনেকগুলো পিস করলো। ওর ভালোই লাগছে। মেহবিন একটা প্লেটে একটু উঠিয়ে রেখে বাকিটা তাজেলকে বলল খেতে। ও তাদের খেতে দিয়ে ক্রিম দিয়ে মুখে মেখে গেল। তা দেখে মেহবিন হাসলো। তাজেলের হাত ও পুরোটা কেকের ক্রিম দিয়ে মেখে গেছে। মেহবিন ওর সামনে একটা আয়না ধরলো। নিজের মুখ দেখে সে নিজেই খিলখিল করেই হাসতে লাগলো আর বলল, ডাক্তার দাহ, আমারে ভূতের লাগা লাগতেছে। মেহবিন হেসে বলল, হ দেখতাছি তো। তুমি দেখি আমার মতো কথা কইতেছো। হ তাই তো দেখতাছি। তাজেল খিলখিল করে হেসে উঠল। মেহবিনের উপর রাগ কখন ভুলে গেছে ও নিজেও জানে না। মেহবিন বাকি কেকটুকু ফ্রিজে রেখে দিল। তাজেলের হাত মুখ ধুয়ে দিল। সন্ধ্যা হয়ে আসছে, তাই তাজেল খুশি মনেই বাড়ি চলে গেল। তখন শেখ শাহনওয়াজ এর ফোন এলো। শেখ শাহেনশাহর কী যেন হয়েছে, উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কোনো ডাক্তার বাড়িতেই নেই, তাই ওকে ফোন দিয়েছে। মেহবিন চেয়ারম্যান বাড়িতে গেল। মেহবিন চেক আপ করে দেখলো প্রেশার অনেকটাই হাই। প্রেশারের ওষুধ খান না কয়েকদিন ধরে নিয়মিত। তার সাথে উনি বোধহয় ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। মিসেস আমজাদ ছেলের চিন্তায় অসুস্থ হয়েই পড়েছে, তাই এখন সে হাসপাতালে, যার জন্য শেখ আমজাদ মুনিয়া দুজনেই ওখানে। এখন আরিফা জামান, তার ভাইয়ের বউ নিসা, মিশু, আরবাজ আর শেখ শাহনওয়াজ বাড়িতে। সবাইকে দেখেই মেহবিন শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে বলল, উনি কয়েকদিন যাবত ওনার কোনো ওষুধ খাচ্ছেন না, যার জন্য প্রেশার অনেকটাই হাই। এমনকি নিয়মিত খাবার খাচ্ছে না। মানসিক চাপ, দুশ্চিন্তা, এই জন্যই আজ আর শরীর ওনার সাথে বেড়ে ওঠেনি। মিসেস আরিফা বললেন, বাড়ির যে অবস্থা, এই সময় কি খাওয়া দাওয়া ঠিক থাকে? ঘরটা খালি করার ব্যবস্থা করুন। ওনার একটু আবহাওয়া দরকার এখন। আর হ্যাঁ, কিছু খাবারের ব্যবস্থা করুন। মেহবিনের কথা শুনেই সবাই বেরিয়ে গেল। শুধু রইল শেখ শাহনওয়াজ আর মেহবিন। সবাই বের হতেই বলল, চেয়ারম্যান সাহেব, আপনি একজন ডক্টর, এরপরেও আপনার আমায় ডাকার প্রয়োজন কেন পড়লো বুঝলাম না। মেহবিনের কথায় শেখ শাহেনশাহ ওর দিকে তাকালেন। ওই চোখে প্রশ্ন। মেহবিন কিভাবে সব জানলো? তিনি বললেন, আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি সেই 19 বছর আগেই। কেন? শেখ শাহনওয়াজ মেহবিনের দিকে তাকালো আর বলল, কিছু পার্সোনাল কাজের জন্য। কাউকে না বাঁচাতে পারার আক্ষেপ থেকে নাকি? শেখ শাহনওয়াজ আর শেখ শাহেনশাহ দুজনেই বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো। মেহবিন হেসে বলল, যাই হোক, যেভাবেই ছাড়ুন, ওসব বাদ। তো শেখ শাহেনশাহ, আপনাকে সেদিন জিজ্ঞেস করা হয়েছিল আপনার সবথেকে প্রিয় জিনিস কি। আপনি বলেছিলেন আপনার বংশের সম্মান ও গৌরব। তা আপনার বাড়ির সম্মান আর গৌরব দেখছি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শেখ শাহেনশাহ মাথা নিচু করলেন। তা দেখে মেহবিন হেসে বলল, এই বংশের সম্মান আর গৌরবের জন্য কত কিনা করেছেন। আপনার নিজের ছেলেকেও কেউ নিঃসন্তান না বলে নিজের বংশের প্রদীপ জ্বালানোর জন্য অন্য কাউকে স্বার্থের জন্য এ বাড়িতে নতুন করে জড়িয়েছেন। আবার স্বার্থ শেষ হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়েছেন। আর এমনভাবে ছেড়ে দিয়েছেন যে পৃথিবী ছেড়েই চলে গেছে। শেখ শাহেনশাহ বড় বড় চোখ করে মেহবিনের দিকে তাকিয়ে বললেন, তার মানে আপনিও একজন যে মেহেরুন নিশাকে মারার প্ল্যানে যুক্ত ছিলেন? মেহবিন একটু উঠে গেল, তারপর তার সামনে গিয়ে ফিসফিস করে বলল, আমি সে যাকে মেহেরুন নিশার সাথে এই পৃথিবী থেকে উচ্ছেদ করতে চেয়েছিলেন। মুস্কান, আমি শেখ শাহনাজের ছোট মেয়ে মেহবিন মুস্কান শাহনাজ। এইটুকু শুনে শেখ শাহেনশাহ ছটফট করতে লাগলেন। তার মুখ বাঁকা হয়ে যাচ্ছিল, হাতও কেমন যেন কোড়াচ্ছিল। শেখ শাহনওয়াজ ও অদ্ভুতভাবেই দেখলেন। উঠে আসতেই শেখ শাহেনশাহ অজ্ঞান হয়ে গেল। শেখ শাহনওয়াজ বাবা বলেই তাকে তাড়াতাড়ি করে ধরলেন। তিনি বুঝতে পারলেন স্ট্রোক করেছে। এখন তিনি নিজেই 19 বছর পর ডাক্তারি চিকিৎসা করলেন, তাও প্রাথমিকভাবে। শেখ শাহনওয়াজের চিকিৎসা এই শেখ বাড়ির সকলেই ঘরে এলো। মেহবিন চুপ করে একপাশে শেখ শাহেনশাহের দিকে তাকিয়ে রইল। শেখ শাহনওয়াজ আর আরবাজ মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। মেহবিনও গেল। ওখানে গিয়ে ট্রিটমেন্ট করার পর ডাক্তার জানালো, তিনি স্ট্রোক করেছেন, যার জন্য তার দেহের ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে, মুখটাও বাঁকা হয়ে গেছে। তার জন্য উনি কথা বললেও কিছু বোঝাতে পারবেন না কি বলছে। শেখ বাড়ির সকল মহিলারা কেঁদেই উঠল। আরিফা জামান কেঁদে উঠল। তিনি বললেন, কার নজর লেগেছে যে এইসব হচ্ছে? এমনিতেও বাড়ির এই অবস্থা, এখন আবার এসব।
শেখ শাহনওয়াজ করিডোরে আকাশের দিকে তাকিয়ে আছেন। মেহবিন পাশে গিয়ে দাঁড়ালো। মেহবিনের অস্তিত্ব টের পেয়ে শেখ শাহনওয়াজ বললেন, আল্লাহ তাআলা কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই প্রদান করেন। তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আপনি নিজেকে ছোট ভাববেন না, আপনার জন্য কিছু হয়নি। আপনি তো শুধু কিছু সত্যিই বলেছিলেন, এটা তার ব্রেন সহ্য করতে পারেনি, তাই আজ এই অবস্থা। মেহবিন হেসে বলল, এসবের জন্য নিজেকে নিয়ে কিছুই ভাবছি না আমি। এটা নিয়ে আমার অনুশোচনাও নেই। তবে আমি জানতাম এই অবস্থায় তিনি এগুলো সহ্য করতে পারবেন না। তবে কি? আপনি কষ্ট পাচ্ছেন? আপনার কষ্টের কাছে এগুলো কিছুই না। আমার ভাব তো একেবারে মারা যায়নি, তবুও ভেতরটা কতটা হাহাকার করছে। আর আপনি তো তখন বাচ্চা ছিলেন, তাও সব সামলে নিয়েছেন। আমাকে ক্ষমা করবেন। আমি জানতাম আপনার মাকে মারার সাথে উনিও ছিলেন, তবে উনি মারতে বলেননি। উনি শুধু জানতেন মারা হবে, কিভাবে কে মারবে এসব কিছুই জানতেন না। তবে উনি একবার বলেছিলেন না মারলে হয় না, কিন্তু তারা তার কথা কানেই নেয়নি। আপনি বলেছিলেন না আমি বাবার বিষয়ে সব জেনেও কেন চুপ করে থাকি? ঠিক এই কারণে, কারণ তিনি ছিলেন না সেই কাজে, শুধু জানতেন। কিন্তু এর মেইন মাথাকে সেটাও তিনি জানেন না। আমি যেমন আপনার চোখের দিকে তাকাতে পারি না, ঠিক তেমনভাবেই সেও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। অদ্ভুত অনুশোচনা তার। মেহবিন অন্যদিকে তাকিয়ে বলল, আমাদের জীবন অনেক অদ্ভুত চেয়ারম্যান সাহেব। আমরা যেটাকে জটিল ভাবি সেটা কখনো কখনো অনেক সহজ হয়ে যায়, আর যেটাকে সহজ ভাবি সেটা আমাদের ভাবনার তুলনায় কঠিন হয়ে পড়ে। যাই হোক, আসছি আমি। আল্লাহ হাফিজ।